সোমবার মালয়েশিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইবে ঢাকা, আরও জমি চায় জাতিসংঘ। আধিপত্যবাদীদের রুখে দেওয়ার ঘোষণা জামাতের। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফর ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নৈরাজ্যের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। শিগগিরই বেনেজিরকে ফেরত পাবার আশা। এবং ফুটবল বিশ্বকাপের রাতে আইভরি কোস্টের মুখোমুখি ফেভারিট জার্মানি। সকালে নবাগত কুরাসাওয়ের প্রতিপক্ষ ইকুয়েডর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া চীন সফর ঘিরে কূটনীতি ও অর্থনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ। এই সফরে শ্রমবাজার, মুক্ত বাণিজ্য, তিস্তা মহাপরিকল্পনা ও বিনিয়োগ সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। মালয়েশিয়ার মাধ্যমে শুরু হওয়ায় এ সফর কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য ও বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বিদ্যমান সংকট সমাধানের বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী এই সফর দুই ভাতৃবর্তী মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় শক্ত করবে। এতে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক, একটি অ্যাকশন প্ল্যান ও প্রোটোকল সংক্রান্ত নোট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। এছাড়া চীন সফরে দুটি চুক্তি সহ সই হতে পারে 13টি সমঝোতা স্মারক। সামরিক সক্ষমতা বিকাশ নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া খুলতে পারে নতুন বিনিয়োগের দ্বার। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। শীর্ষ পর্যায়ে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, সমন্বিত নদী ব্যবস্থাপনা এবং সামরিক সহযোগিতা সহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আরও জমি বরাদ্দ চেয়েছে জাতিসংঘ, যদিও এই আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে তাদেরকে দ্রুত প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, দীর্ঘায়িত এই সংকটের কারণে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ ও নিরাপত্তার নানান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের মধ্যে 11 জন নারী, 4 জন শিশু ও 5 জন পুরুষ রয়েছেন। শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি তাতে বাধা দেয়। পরে তারা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান নেয়। তবে শনিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। জামাত কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় তিনি দুর্নীতিমুক্ত, দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যুব সমাজকে আহ্বান জানান।
আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। একটি শোষণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দলীয় প্রভাব মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি যুব সমাজের প্রতি আরেকবার প্রাণ খুলে আহ্বান জানাচ্ছি। একসাথে আমরা লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের দূষরদের বিরুদ্ধে, দলখানাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমার শিশুর সন্তান যে কেড়ে নেয় সেই দর্শকদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া চীন সফর ঘিরে একটি মহল নেতিবাচক পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বলেন, নিজেদের স্বার্থ রক্ষা করে শক্তিশালী পররাষ্ট্র নীতি তৈরি করতে প্রধানমন্ত্রী এই সফর করছেন। এমদাদুল হক খানের প্রতিবেদন। ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা সভার আয়োজন করে। এ সেক্টরে বিভিন্ন দিক তুলে ধরেন অংশীজনেরা। 2025-এ গভর্নমেন্ট একটা শ্বেতপত্র বা হোয়াইট পেপার পাবলিশ করেছিল। অ্যাকর্ডিং টু দ্যাট হোয়াইট পেপার 6 লাখ প্লাস প্রজেক্টের অ্যানোমালিস পাওয়া গেছে। আমাদের ফরেন কারেন্সিও আশা কমে গেছে। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফর ঘিরে উস্কানির মাধ্যমে নেতিবাচক পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে। দেশের প্রধানমন্ত্রী আগামীকাল তিনি দুটি দেশ সফরে যাচ্ছেন। আমি আগেই বলেছি, কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে নানাভাবেই বিভিন্ন ধরনের উস্কানির একটা আবছা আমরা ইঙ্গিত পাচ্ছি। বিদেশে বিএনপির প্রভূনেই উল্লেখ করে রিজভী বলেন, নিজেদের স্বার্থ রক্ষা করে শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করতেই প্রধানমন্ত্রীর এই সফর। বিভিন্ন দেশগুলোতে আমাদের কেউ শত্রু নেই, সবাই বা প্রভু নেই, সকলেই আমরা বন্ধু। এটা হচ্ছে ঘোষিত নীতি। আমাদের একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি থাকতে হবে এবং সেই নীতির উপর ভিত্তি করেই বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয় এমন কিছু সরকার করবে না। নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী শব্দ থাকার কারণে এই সরকারের প্রকৃতিটা এমন কিছু করবে না যে আমাদের সার্বভৌমত্ব প্রতিদিন একটু 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 করে দুর্বল হয়, সে কাজ তো করবে না। সুতরাং এই সরকারকে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র মোকাবিলা করেই তাকে এগোতে হবে। বেকারত্ব ও কর্মহীনতা দূর করার জন্য আইসিটি খাতের বিস্তৃত করা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বেকারত্ব, কর্মহীনতা, কর্মসংস্থানহীনতা এটাকে দূরীভূত করার জন্য এই সেক্টরকে ব্যাপকভাবে এর বিস্তৃতি ঘটানো যায়। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। ভিয়েতনামের মতো মোল্লারচর এলাকায় ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর পরিবর্তে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে 24 জুলাই নিহতদের কবর জিয়ারতের পর মুন্সিগঞ্জ পৌরসভার সদর মোল্লারচর এলাকায় দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে থাকা কাঠের সেতুটি পরিদর্শন করে কথা বলেন তিনি। এ সময় মুন্সিগঞ্জের উন্নয়নে বিগত ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেনি সেগুলো সম্পন্ন করার কথাও জানান তিনি। এই ব্রিজ আমরা অবশ্যই নির্মাণ করব। মুন্সিগঞ্জের যে সমস্ত কাজ বিগত ফ্যাসিস্ট সরকার কিছুই করে নাই, হাতে দেয় নাই, সেই কাজগুলো ইনশাআল্লাহ আমাদের তারেক রহমান সরকার ওই কাজগুলোকে সমাধান করবে। আমিরাত সরকার শীঘ্রই সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত দেবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয় এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া দল হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদেরকে পুরস্কার প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের পুলিশ বাহিনী তার যে মোরাল বেস, মোরাল কারেজ,
সেটা ফিরে পেয়েছে খুব শীঘ্রই, মানে খুব তড়িৎ গতিতে। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া দল হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনে দলের, আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। এ সময় সাবেক পুলিশ পরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে আশা করছে সরকার। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। যে কোনো সরকারের তুলনায় আমরা যেই গতিতে, যে স্পিডে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বক্ষেত্রে, সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে। 12 তারিখে আমরা ইন্টারপোলের মাধ্যমে, ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম, সেটা বাস্তবায়ন হয়েছে এবং তারা সেই ওয়ারেন্টের অনুসারে, রেড নোটিশের অনুসারে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, মোহাম্মদপুরে বহু বছর যাবৎ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাতারাতি তার নির্মূল করা সম্ভব নয়, তবে পর্যায়ক্রমে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে 887 জন। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগের সংখ্যা 91,789 জন। আর হামে নিশ্চিত রোগের সংখ্যা 10,949-এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 75,910 জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 71,970 জন। এই নিয়ে গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মৃত্যু দাঁড়িয়েছে 677 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আমলা নির্ভরতার অভিযোগ তুলে প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। শিল্পের সুরক্ষা এবং বিকাশে 4 দফা প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে বিটিএমএ নেতারা বলেন, এই বাজেট অপরিবর্তিত অবস্থায় বাস্তবায়ন হলে দেশের টেক্সটাইল খাত মারাত্মক সংকটে পড়বে। শিল্পের প্রতিযোগিতার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হবে। নাজমুল ইসলামের প্রতিবেদন। আমার বক্তব্যের প্রারম্ভেই প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। আমার বক্তব্যের প্রারম্ভে দেশীয় শিল্পের সুরক্ষায় 30% মূল্য সংযোজন শর্ত বহাল, কর্পোরেট কর 12% নামানো, পিএসএফ এর উপর অতিরিক্ত শুল্ক এবং নগদ সহায়তার উপর উৎসে কর প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির নেতারা। আমাদের প্রণোদনাটা যদি 1.5% থেকে 5% করা হয়, তাহলে সরকারের 3,500 কোটি টাকা বেশি লাগে ইনসেন্টিভে। এই সমস্ত যে পলিসি সাপোর্ট রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, সেখানে আমরা সরকারের হস্তক্ষেপ, প্রত্যক্ষ হস্তক্ষেপ আশা করছি। এটা কিন্তু সরকারের জন্য এবং এই সেক্টরের জন্য, অনেকেই মনে করেন যে এটা খারাপ, বাট এটা আমাদের এই সেক্টরের জন্য কিন্তু আশীর্বাদ। টেক্সটাইল খাতকে পোশাক শিল্পের মূল ভিত্তি উল্লেখ করে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, এই খাত শক্তিশালী না হলে স্থানীয় মূল্য সংযোজন ও রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য প্রস্তাবিত বাজেট পূর্ণ বিবেচনার দাবি জানান তিনি। বাজেটেই শুনতে পেরেছেন যে আমাদেরকে রিভ্যাম্প করতে গেলে এখন আপনার দরকার হচ্ছে 60,000 কোটি। এই 60,000 কোটি টাকা কাকে দেওয়া হবে, কেন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এটার কিন্তু কোনো রোডম্যাপ এখনো আমরা পাই নাই। বর্তমানে বিশ্ববাজারে ম্যানমেড ফাইবার ভিত্তিক পোশাকের চাহিদা বাড়ছে। তবে স্টাপল ফাইবারের উপর 5% আমদানি শুল্ক আরোপ করা হলে উৎপাদন ব্যয় বেড়ে পণ্যের বহুমুখীকরণ বাধাগ্রস্ত হবে বলেও জানান বিটিএমএ সভাপতি। তো সেই পরিমাণে ফাইন্যান্স আমরা দেখছি না, বরঞ্চ আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে ওগুলোর কাঁচামালও আমরা কিনতে পারছি না। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অনেক ধন্যবাদ বিটিএমএ।
এদিকে প্রস্তাবিত বাজেটে পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ বৃদ্ধিতে ইতিবাচক হিসেবে দেখলেও জিডিপির তুলনায় তা এখনও আশানুরূপ নয় বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানানো হয়। জলবায়ু অর্থায়ন কেবল মন্ত্রণালয়ে সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট 25টি মন্ত্রণালয়ে বরাদ্দের সঠিক বিভাজন করার দাবি জানায় সংগঠনটি। বায়ু দূষণের ইনিশিয়েটিভ কিছু আছে আমাদের এই বাজেটে, কিন্তু নট অল। কারণ বায়ু দূষণের মেইন কারণ যেগুলো, এগুলোকে যদি আমি কন্ট্রোল না করতে পারি বা আইনের আওতা আনতে না পারি, তাহলে আমাদের বায়ু দূষণ কন্ট্রোল হবে কি করে? দেশের সবচেয়ে বড় সমস্যাটা হলো দুর্নীতি, ঘুষ, এগুলো এবং অর্থের অপচয়। এইটা যাতে সরকার বন্ধ করার যে ব্যবস্থা নেন, আমাদের প্রত্যাশা থাকবে। গাজীপুরের কালিয়াকৈর একটি পোশাক কারখানায় আবারও 22 জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালে কারখানার কাজে যোগদানের পর একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। শ্রমিকরা জানান, কারখানার প্রবেশের কিছুক্ষণ পরেই তাদের মধ্যে বমি, পেট ব্যথা, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে সহকর্মীরা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বৃহস্পতিবারও একই কারখানায় পানি পান করে কয়েকশো শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিল। এ ঘটনার পর কারখানার পানি ও পরিবেশ পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়েছে শ্রমিকরা। সকাল 8টা বাজে আমরা কাজে জয়েন করি। জয়েন করার পরে দিয়ে তারপর মনে করেন যে কিছুক্ষণ পরেই মনে করেন যে মানুষ এই অসুস্থ হয়ে পড়ে যেতেছে। এই 1 ঘন্টা কাজ করছি, কাজ করার পরে মানে হুটহুট করে সবাই পড়ে যেতেছে ফ্লোরে। ধারণা করা হচ্ছে দূষিত পানি খেয়ে তাদের জিআইটি আপসেট সহ ফুড পয়জনিং এর সিমটম গুলা নিয়ে তারা ভর্তি হয়েছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তি চুক্তির খসড়া ও শর্ত নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। এদিকে ইরানের যুদ্ধের ব্যয় মেটাতে মার্কিন কংগ্রেসের কাছে $80 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চেয়েছে পেন্টাগন। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষর হওয়া শান্তি চুক্তির খসড়া ও শর্তের বিষয়ে আলোচনা করতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ইতোমধ্যেই নিজ নিজ দেশ থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে ইসরায়েলের ভূমিকা নিয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা বিভাগ। তারা বলছে, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নস্যাৎ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেপরোয়া ও উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারেন। ওয়াশিংটন পোস্টের বরাতে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ইরান যুদ্ধসহ বেশ কয়েকটি সংঘাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এজন্য $80 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী কয়েকদিনের মধ্যে পেন্টাগনের পাশাপাশি কৃষি ও দুর্যোগ সহায়তার মতো অন্যান্য খাতের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের একটি পূর্ণাঙ্গ প্রস্তাব কংগ্রেসে পাঠানো হতে পারে। তবে এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 47 জন নিহত এবং 97 জন আহত হয়েছে। এই সংঘাতের জেরে সুইজারল্যান্ডের নির্ধারিত মার্কিন ইরান কূটনৈতিক বৈঠক স্থগিত করা হয়েছে, যা হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলোচনাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। হামলায় নিজেদের 4 সেনা নিহতের দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী একে হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব বলছে। অন্যদিকে ইসরায়েলের চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির লেবাননকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার উস্কানিমূলক হুমকি দিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের হামলাকে একটি বিপজ্জনক ও নিন্দনীয় উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানায়। শেষ করব মোহনার সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সোমবার মালয়েশিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইবে ঢাকা। আরও জমি চায় জাতিসংঘ।
আধিপত্যবাদীদের রুখে দেওয়ার ঘোষণা জামাতের। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফর ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নৈরাজ্যের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। শীঘ্রই বেনেজিরকে ফেরত পাবার আশা। এবং ফুটবল বিশ্বকাপে রাতে আইভরি কোস্টের মুখোমুখি ফেভারিট জার্মানি, সকালে নবাগত কুরাসাওয়ের প্রতিপক্ষ ইকুয়েডর। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।